শুরু করে দেবো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আমি ক্লাস শুরু করছি। হ্যাঁ, দেখো, আমরা আগের দিন মানে কি, মানে লাস্ট পর্যন্ত আমরা পড়েছিলাম এই আর্গুমেন্ট ফর্ম, ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, তারপরে মোড ফিগার, সিলজিজম, তার মধ্যে স্কোয়ার অফ অপোজিশন, ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, কনোটেশন, ডিনোটেশন ইত্যাদি পড়াশোনা করেছিলাম। তার মধ্যে বাকি যেগুলো রয়ে গেছে সেখানে হচ্ছে অ্যানালজি, ভেন ডায়াগ্রাম, ওয়েস্টার্নের দিকে বলছি, আর কিছু ফ্যালাসিসের মধ্যে ফর্ম্যাল এবং ইনফর্ম্যাল ফ্যালাসিস রয়েছে। ফর্ম্যাল ফ্যালাসিসটা আমরা আলোচনা করেছি, কারণ ওইটা যেহেতু ন্যায় দর্শন, নিরপেক্ষ ন্যায়ের পাঠ, তাই নিরপেক্ষ ন্যায়ের সঙ্গে আমরা ফর্ম্যাল ফ্যালাসিটা আলোচনা করে নিয়েছিলাম। আজকে আমরা বাকিটা অর্থাৎ ইনফর্ম্যাল ফ্যালাসিটা দেখব, তার সাথে সময় থাকলে বাকিগুলো আর কি অ্যানালজি, ভেন ডায়াগ্রাম এগুলো আলোচনা করব। তো ইনফর্ম্যাল ফ্যালাসি দিয়ে ক্লাস শুরু করছি। স্ক্রিন শেয়ার করে দিই, সুবিধা হবে। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আমরা ফর্ম্যাল ফ্যালাসি পড়েছিলাম, এবার ফর্ম্যাল ফ্যালাসির মানে হচ্ছে যে যেটা আঁকার জন্য যে দোষ, আমরা নিরপেক্ষ ন্যায়ের আকারে যে দোষগুলো পেয়েছিলাম সেগুলো সবই ফর্ম্যাল ফ্যালাসিস। আর ইনফর্ম্যাল ফ্যালাসিস হচ্ছে অনাকার জন্য দোষ, অর্থাৎ যেখানে আচ্ছা হোস্ট, তুমি ক্লাস রেকর্ডিং করছো তো? হ্যাঁ, রেকর্ডিং চলছে। হ্যাঁ হ্যাঁ, বাকিরা তাহলে পেয়ে যাবে। আচ্ছা, যারা জয়েন করলো না পেয়ে যাবে তারা। যাই হোক, ইনফর্মাল ফ্যালাসিস হচ্ছে যে যখন দেখবে মানে যে সমস্ত যুক্তিকে কোনো বৈধ বা অবৈধ এরকম আমরা বলতে পারবো না। ফর্মাল ফ্যালাসিসের ক্ষেত্রে আমরা দেখলাম যুক্তিগুলো বৈধতা এবং অবৈধতার প্রশ্ন এসে যায়, কিন্তু ইনফর্মাল ফ্যালাসি সেই সমস্ত যুক্তির মধ্যে পাওয়া যায় যে সমস্ত যুক্তিকে আমরা আলাদা করে বৈধ বা অবৈধ এরকম আকারে আমরা আনতে পারবো না। কি হয়, এই ইনফর্মাল ফ্যালাসিস কোন যুক্তির ক্ষেত্রে হয়? সেই সমস্ত যুক্তির ক্ষেত্রে হয় যে যুক্তির প্রধান লক্ষ্য হলো অন্য কাউকে, মানে এখানে ক্ষেত্রে ব্যক্তিদের কথাই বলবো, ব্যক্তি কেন্দ্রিক, বা বক্তা তার নিজের ন্যায্যতা, বক্তা তার নিজের সিদ্ধান্তের প্রতি দাবি রাখে, কিন্তু এই সমস্ত কিছুই কিন্তু বাস্তবিক পক্ষে বা প্রকৃত পক্ষে কিন্তু অসঙ্গত ব্যাপার। সেই যুক্তির যে দোষ, সেই দোষটাই হচ্ছে ইনফর্মাল ফ্যালাসিস বা অনাকার দোষ। আবার বলি, ফর্মাল ফ্যালাসিস হচ্ছে আমরা সেই সমস্ত যুক্তির ক্ষেত্রে করি যে যুক্তির মধ্যে বৈধতা এবং অবৈধতার বিষয়টি এসে যায়, কিন্তু ইনফর্মাল ফ্যালাসিস হচ্ছে সেই সমস্ত যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য যে যুক্তির প্রধান লক্ষ্যই হচ্ছে অন্য কাউকে তর্কে পরাস্ত করে দেওয়া, অন্য কাউকে প্রভাবিত করা, অন্য কাউকে অন্যের কাছে নিজের বক্তব্যের জোরালো সিদ্ধান্তকে জোরালো ভাবে উপস্থাপন করা, কিন্তু পুরোটাই হচ্ছে একদম মানে অসঙ্গত ব্যাপার, ইনকনসিস্টেন্ট। এই ক্ষেত্রে যে সমস্ত দোষগুলো দেখা যায় সেইগুলোই হচ্ছে ইনফর্মাল ফ্যালাসিস, মানে যা আকার নয়, যা ফর্ম্যাল নয়। দেখবে চিঠির ক্ষেত্রেও দেখবে ওই ফর্ম্যাল লেটার এবং ইনফর্ম্যাল লেটার থাকে। অফিসিয়াল লেটার গুলো ফর্ম্যাল লেটার, কিন্তু ইনফর্ম্যাল লেটার কোনগুলো জাস্ট ক্যাজুয়ালি লিখছো, বা দাদাকে, ভাইকে, বোনকে, দিদিকে বাড়িতে, এসব ইনফর্ম্যাল। ঠিক এরকম এটাও ঠিক, মানে এক ধরনের মানে বৈধ অবৈধ ব্যাপারটা আসছে না এখানে। এই যে যুক্তির কথা বললাম, যে ইনফর্মাল ফ্যালাসিসের কথা বললাম,
ইনফর্মাল ফ্যালাসি একটু পড়ে দিয়ে দেখো। ইনফর্মাল ফ্যালাসি occurs when there is a mistake or an error with the content of the argument but not of the form of or structure, where the content is irregular, insufficient or ambiguous, due to which it fails to provide a logical conclusion. ইনফর্মাল ফ্যালাসি সেখানেই হয় যেখানে কোনো মিস্টেক বা কোনো ভ্রম, বিষয়ের মধ্যে কোনো মিস্টেক দেখা যায়, বিষয়ের মধ্যে কোনো ভ্রম দেখা যায়, সেটাই হচ্ছে এই ইনফর্মাল ফ্যালাসিস। ইনফর্মাল ফ্যালাসিস কিন্তু অনেক ধরনের হতে পারে, তার মধ্যে মূলত চারটি প্রধান ফ্যালাসি আমরা পাই। সেগুলো হচ্ছে এই ফ্যালাসিস অফ রেলিভেন্স বা প্রাসঙ্গিকতার দোষ, ফ্যালাসিস অফ ডিফেক্টিভ ইন্ডাকশন বা ত্রুটিপূর্ণ আরোহ দোষ, ফ্যালাসিস অফ প্রিজাম্পশন বা অনুমানের দোষ, ফ্যালাসিস অফ অ্যাম্বিগুইটি বা অস্পষ্টতা দোষ। সবটাই কিন্তু দেখবে দৈনন্দিন জীবনে ঘটে থাকে। ওই জন্য ইনফর্মাল ফ্যালাসিসটা কিন্তু দৈনন্দিন জীবনে ঘটে থাকা ফ্যালাসি। আমরা এক এক করে আলোচনা করি। প্রথম ফ্যালাসি, ফ্যালাসি অফ রিলিভেন্স। ফ্যালাসি অফ রিলিভেন্স এর ক্ষেত্রে বলা হয় যেটাকে বলি আমরা প্রাসঙ্গিকতার দোষ। প্রাসঙ্গিকতা মানে অপ্রাসঙ্গিক যে বিষয়গুলো ঘটে যায়, there is no connection between the premises and the conclusion. যুক্তি বাক্যের সঙ্গে সিদ্ধান্তের কোনো রকম কোনো সম্বন্ধ আমরা দেখতে পাই না ফ্যালাসি অফ রিলিভেন্স এর ক্ষেত্রে। In other words, it occurs when the premises of the argument are not relevant to the drawn any conclusion. আমরা অন্যভাবে বলতেও পারি যে এক্ষেত্রে যুক্তিবাক্যের মধ্যে এমন কিছু বিষয় নেই যা কিনা সরাসরি সিদ্ধান্তকে নিশ্চিত করতে পারে। এটাই হচ্ছে ফ্যালাসি অফ রিলেভেন্স। তাহলে ফ্যালাসি অফ রিলেভেন্স বিভিন্ন অনেক ধরনের হতে পারে, তার মধ্যে মূলত যে সাতটি পেয়েছি সেটা হলো, তোমরা লেখা কি ছোট ছোট দেখতে পাচ্ছ না ভালো করে স্পষ্ট করে দেখতে পাচ্ছ? আমি একটু বড় করে দিচ্ছি। অ্যাপিল টু দ্য পপুলেস, অ্যাপিল টু ইমোশন, রেড হেরিং, ডি হচ্ছে দ্য স্ট্রম্যান, ই হচ্ছে দ্য আর্গুমেন্ট এগেনস্ট দ্য ফার্সন, এফ হচ্ছে অ্যাপিল টু ফোর্স, and the last one is irrelevant conclusion. প্রত্যেকটা দেখো কি বলতে চাইছে বিষয়গুলো। প্রথমটা হচ্ছে দ্য অ্যাপিল টু দ্য পপুলাস। অ্যাপিল টু দ্য পপুলাস মানে হচ্ছে আমরা বললাম যে এইগুলো হচ্ছে সব রিলেভেন্স, ফ্যালাসি অফ রিলেভেন্স। ফ্যালাসি অফ রিলেভেন্স এর মধ্যে কি কি আসছে সেটা দেখো। অ্যাপিল টু পপুলাসকে বলা হয় আর্গুমেন্টাম অ্যাড পপুলাম। দেখো কথাটির মধ্যে আছে আর্গুমেন্টাম অ্যাড পপুলাম। আমাকে এই আর্গুমেন্টাম অ্যাড কথাটা দেখো, পপিউল কথা মাধ্যমে তুমি বুঝতে পারছো যে নিশ্চয়ই এটা এক ধরনের জনসভা বা জনসাধারণকে বোঝাচ্ছে, পপুলেশন, সেখান থেকে পপুলেটা এসছে। এখন আর্গুমেন্টাম অ্যাড ব্যাপারটা কি? আর্গুমেন্টাম অ্যাড হচ্ছে যে মানে আর্গুমেন্টাম মানে তো আর্গুমেন্ট, আর অ্যাড কথার মানে হচ্ছে টু, টিও টু, যেটাকে আমরা এগেনস্ট বলতে পারি। তাহলে আর্গুমেন্টাম অ্যাড কথার মানে হচ্ছে আর্গুমেন্ট টু বা অ্যাপিল টু। অ্যাপিল মানেও কিন্তু আর্গুমেন্ট, আর্গুমেন্ট মানেও কিন্তু অ্যাপিল। তাহলে বিভিন্ন ধরনের আর্গুমেন্ট আমরা পাই। প্রথমটা পাচ্ছি আর্গুমেন্টাম অ্যাড পপুলাম। এখানে কি হয়, in this fallacy the argument is tried to be owned by appealing to the popular belief. It relies on emotions, expressive language and not on reason, evidence and rational thinking. সুন্দর। আর্গুমেন্টাম অ্যাড পপুলাম হচ্ছে মেঠো যুক্তি, যেটাকে আমরা ওই পপুলেশনের সঙ্গে করি, জনসভার যুক্তি বা মেঠো যুক্তি বলা যেতে পারে। পপুলাম মানে জনসভা। দেখবে কোনো মতামত বা কোনো সমর্থন বা কোনো উপায় বা কোনো পদ যখন আমরা সমর্থন করতে যাই বা খণ্ডন করতে যাই, যা কিছু করি, তখন কিন্তু আমরা কোনো রকম কোনো যুক্তি না দিয়েই মানে বিচার বিবেচনা না করেই আমরা আবেগপূর্ণ বক্তৃতা দিয়ে শ্রোতাদেরকে আবেগ করার চেষ্টা করি। জনসভায় দেখবে মানুষের কাজই তাই, যে ব্যক্তিরা কি করে, মানুষের কাছে
নিজের বক্তব্যটাকে এমন ভাবে বলে যেন মানুষ আবেগের মধ্যে পড়ে গিয়ে একটা জনসভার মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয়। যিনি বলছেন তিনি উন্মাদনা জাগাবার চেষ্টা করে ব্যক্তিদের মধ্যে, জনসভার মধ্যে। এই করার সময় যদি দেখা যায় যে কোনো মানে এইটা করার সময় একটা অপ্রাসঙ্গিক দোষ ঘটে যায়, যেটাই হচ্ছে এই আর্গুমেন্টাম এড পপুলাম। খুব সুন্দর। এই যে যেমন দেখো যে the fairness cream advertisement shows that if ever since the girl has started applying the fairness cream, people have started noticing her. She's getting job offers. ইয়েতেও দেখবে, টিভিতে অ্যাড দেখবে, টিভিতে হয়তো অ্যাড দেখাচ্ছে, এরকম অনেক উদ্ভট অ্যাড তোমরা দেখতে পাবে। ফেয়ারনেস ক্রিম মাখছে, ফেয়ারনেস ক্রিম মাখার জন্য সে চাকরি পেয়ে গেল। দুজন ব্যক্তিকে হয়তো টিভিতে দেখাচ্ছে, দুজন মহিলা, একজন মহিলা ইন্টারভিউতে গিয়ে, দুজন মহিলা ইন্টারভিউতে গেছে, দুজন মহিলার মধ্যে দেখা গেলো একজন মহিলা ইন্টারভিউতে চাকরি পেল। কেন পেল? কারণটা কি? কারণটা হচ্ছে অধ্যাবসায় না, কারণ হচ্ছে সে ফেয়ারনেস ক্রিমের জন্য এই ক্রিমটা মেখে সে ইন্টারভিউ দিতে গেছিল। হয়তো ফেয়ার অ্যান্ড লাভলি, বড় প্লাস এইসব মেখে ইন্টারভিউ দিতে গেছে, কি দেখে ওই জন্য চাকরি পেয়ে গেল। এই যে ব্যাপারগুলো, মানে কি, মানুষের মধ্যে, জনসাধারণের মধ্যে একটা আবেগ উন্মাদনার চেষ্টা করা হচ্ছে। এটাই হচ্ছে অ্যাপিল টু দ্য পপুলাস, মানে অপ্রাসঙ্গিক একটা ব্যাপার। চাকরির সঙ্গে বড় ক্রিম মাখার কোনো সম্পর্ক নেই, অপ্রাসঙ্গিক একটা ব্যাপার। নেক্সট হচ্ছে আর্গুমেন্টস টু ইমোশন, অ্যাপিল টু পিটি অ্যান্ড মিজারিকর্ডিয়াম। মিজারিকর্ডিয়াম মানে কি? দুঃখের যে আবেদন আমরা করি, পিটি অ্যান্ড মিজারিকর্ডিয়াম, অ্যাপিল টু পিটি বা করুণা। পিটি মানে করুণা, কারুণ্যের বা দুঃখ দৈন্যের যে আবেদন, সেটাই হচ্ছে আর্গুমেন্টাম অ্যান্ড মিজারিকর্ডিয়াম। অ্যাপেলস টু ইমোশন, আবেগ। It is another variety of the fallacy of appeals to emotions. Under this fallacy, the pity of another person is invited in order to win an argument. দেখো, এখানে যেটা হয়, মিজারিকর্ডিয়াম মানে, মিজারি কথার মানে হচ্ছে ওই দুঃখ। এক্ষেত্রে যেটা বলা হয় যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন কোনো অভিযোগের উত্তরে আমরা কোন রকম কোনো যুক্তি না দিয়েই সেই অভিযুক্ত ব্যক্তি যে নির্দোষ তা প্রমাণ করার চেষ্টা না করেই যদি তার দুঃখ, তার অনুতাপ সবকিছুকে যদি আমরা অবতারণা করি, সেই অভিযুক্ত ব্যক্তি যে দয়ার পাত্র হোক না কেন, সেটা আমরা দেখানোর চেষ্টা করি, তাহলে এই অপ্রাসঙ্গিকতার দোষটি ঘটে। কি হয়? দিস ইজ এ ফাইন এক্সাম্পল অফ অ্যাপল টু পিটি অফ দ্য টিচার। হ্যাঁ, খুব ভালো একটা এক্সাম্পল, যেখানে আমরা কি করি, যে অভিযুক্ত ব্যক্তির যে নির্দোষ তা প্রমাণ করার চেষ্টা না করে আমরা অন্য কিছু অনুতাপ করে থাকি। I did not do my homework because I was really ill. I could not even grip the pencil. এখানে বলছে যে আমি আমার, টিচারকে বলছে স্টুডেন্ট, যে আমি আমার হোমওয়ার্ক করতে পারিনি কেননা আমি অসুস্থ ছিলাম। I could not even lift my pencil. আমি আমার পেন্সিলটাও হাতে তুলতে পারিনি। এই যে একটা করুণার ছাপ, এই করুণার ছাপের জন্যই মানে যুক্তিটা দিল ঠিকই, কিন্তু এর মধ্যে একটা অপ্রাসঙ্গিক, আরে শরীর হোমওয়ার্কের সঙ্গে এই পেন্সিল, ওই জ্বরের সঙ্গে পেন্সিল না তোলার কি সম্পর্ক? তাই একটা অপ্রাসঙ্গিক বিষয় এখানে দেখা দিচ্ছে। এটাই হচ্ছে অ্যাপেলস টু ইমোশন। নেক্সট হচ্ছে দ্য রেড হেডিং। রেড হেডিং হচ্ছে কিরকম? এখানে আমরা বলি যে লজিকের মধ্যে একটা ভ্রম দেখা দেয়। হ্যাঁ, হয়তো এখানে একটা অন্য ধরনের কনফিউজিং বা মিসলিডিং একটা বিষয় এসে যায়, অপ্রাসঙ্গিক। A proposition is intended to be misleading or confusing in order to make irrelevant or false inferences. এখানে ইচ্ছাকৃত ভাবেই কিন্তু অন্য বিষয় এনে আনার চেষ্টা করা হয়। This deals with deliberately misleading the conversation on some other topic or subject which was not initially the part of the conversation. দুটো ব্যক্তির মধ্যে হয়তো কোনো কিছু বিষয়ে কথোপকথন বা কনভারসেশন হচ্ছে, কিন্তু হঠাৎ কথা হতে হতে যখন
একটি অপ্রাসঙ্গিক বিষয় সেখানে আনা হয়, অর্থাৎ কনভারসেশনের মধ্যে যখন অন্য টপিক সেখানে আলোচনা করা হয়, সেখানেই এই দোষটি ঘটে। ধরো মেলায় বাচ্চা ছেলে আর মা বেড়াতে গেছে, মেলা দেখতে গেছে। মেলায় গিয়ে ছেলে মাকে বলছে যে মা, এই খেলনাটি আমার চাই। মা তখন রিপ্লাই দিচ্ছে, লেটস গো হোম আর্লি অ্যাজ দেয়ার ইজ আ প্রেজেন্ট ফর ইউ অ্যাট হোম। বলছে যে বাড়ি চলো, সেখানে তোমার একটা উপহার আছে। দেখো, ছেলেটি মেলায় খেলনাটি চাইছে, কিন্তু খেলনাটি দেবে না বলে টপিকটাকে চেঞ্জ করে দিয়ে বলছে যে বাড়িতে চলো, সেখানে ভালো একটা উপহার আছে। এইটাই হচ্ছে রেড হেরিং। হ্যাঁ, বিষয়টাকে অন্যভাবে টপিক চেঞ্জ করে দেওয়া। নেক্সট হচ্ছে দ্য স্ট্রম্যান। This fallacy is committed when one manipulates, distorts, and plays with an argument and makes an argument turn over some other conflict within the discussion. This deals with the deliberate action. এখানে কি হয়, স্ট্রম্যানের ক্ষেত্রে এমন ধরনের একটা আর্গুমেন্ট এখানে গঠন করা হয় যেখানে বিভিন্ন বিষয়ের মধ্যে কিন্তু কনফ্লিক্ট তৈরি হয়। সেই ডিসকাশনের মধ্যে একটা কনফ্লিক্ট, দ্বন্দ্বিক মনোভাব বা দ্বন্দ্বের সৃষ্টি হয়। কি হয়, যখন একটা group of people were critically analyzing the drawbacks of the current government, some people shifted the focus to how bad the earlier government was. এখানে ধরো কিছু ব্যক্তি বর্তমান সরকারের মানে বর্তমান সরকারের যে রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্র পরিচালন ব্যবস্থা, সেটা নিয়ে আলোচনা করছে। হঠাৎ করে অন্য একদল ব্যক্তি বা অন্য একদল মানুষরা সেই টপিকটার মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি করলো। কি কনফ্লিক্ট? তারা তখন হঠাৎ সাডেনলি আগের গভর্নমেন্ট কি করতো না করতো বা কেমন ছিল না ছিল সেইটা হঠাৎ করে এনে দিল। এটাই হচ্ছে স্ট্রম্যান। ওই এক ধরনের ডিসকাশনের মধ্যে এমন একটা যুক্তি এখানে প্রদর্শন করা হয় যার মধ্যে দুটো বিষয়ের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। একই রকম ভাবে আর একটা এক্সাম্পল আছে, দেখো যে A says to B that I like the rainy season. B replies, if there is no sun, crops will die and eventually we'll all die of hunger. A বলছে যে আমি রেনি সিজন ভালোবাসি। হঠাৎ করে B তখন বলছে যে সেখানে যদি সূর্য না ওঠে তাহলে কিন্তু ফসল হবে না, এবং ফসল না হলে আমরাও মারা যাব। তাহলে তার রেনি সিজন পছন্দ করা আর এই ফসল না হলে আমরা মারা যাব, দুটোর মধ্যে একটা কোনো প্রাসঙ্গিকতা নেই। এটাই হচ্ছে রেড হেরিং, স্ট্রম্যান। নেক্সট হচ্ছে দ্য আর্গুমেন্ট এগেইনস্ট দ্য পারসন, আর্গুমেন্টাম অ্যাড হমিনেম। আর্গুমেন্ট এগেইনস্ট দ্য পারসন, ব্যক্তি কেন্দ্রিক পুরোটা। হ্যাঁ, যেটাকে আমরা ওই খুব সহজ কথায় ব্যক্তিগত আক্রমণ বলি। ব্যক্তিগত আক্রমণটা কি? এই যে আর্গুমেন্ট অ্যাড অ্যাপিলস টু, কোথায় ছিলাম, এখানে পারসন, অ্যাপিলস টু পারসন। অ্যাটাকিং এ পারসন ইজ কমিটেড when one attacks a person for accepting a conclusion rather than attacking the conclusion. Don't believe what Rahul says on global warming because Rahul is a dropout from college. আচ্ছা, এক্ষেত্রে কি হয়, যখন দেখবে যদি কেউ দেখবে যে তার প্রতিপক্ষের মতামত বা প্রতিপক্ষের যুক্তিটা খণ্ডন না করেই তার চরিত্র, তার আগেকার মতামত, তার আচরণ সমস্ত কিছু নিয়ে যখন বিরূপ মন্তব্য করা হয়, তখন এই যুক্তিটি এই দোষে দুষ্ট হয়, অপ্রাসঙ্গিকতা দোষে দুষ্ট। এরকম ব্যক্তিগত আক্রমণে এটা প্রমাণিত হয় না যে প্রতিপক্ষের বক্তব্যটা মিথ্যা বা তার যুক্তিটি ভ্রান্ত। এখানে একজন বলছে যে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আলোচনা করছে, তখন আরেকজন বলছে, আরে ওর কথা কি শুনছো, ও তো ফেল করা স্টুডেন্ট। এমনি বলে না, দেখবে নিজেদের মধ্যে আলোচনা হয় যে কেউ হয়তো পড়াশোনায় হয়তো
একাডেমিক্যালি হয়তো সে পাস করতে পারেনি, কিন্তু তার অগাধ জ্ঞান, কিন্তু তার জ্ঞানকে মান্যতা দিতে চায় না অনেকে। কেন? কারণ সে ড্রপ আউট। এটাই হচ্ছে ব্যক্তিগত আক্রমণ, তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। যেমন অনেকে দেখবে, আরেকটা এক্সাম্পল ভালো হতে পারে যে হয়তো মমতা পার্থবাবু বলছেন যে প্রাথমিক স্তরে ইংরেজি পড়ানো উচিত নয়। হ্যাঁ, অথচ পার্থবাবুর নাতনি বা নাতি ইংরেজি স্কুলে পড়ছে, ইংলিশ মিডিয়ামে পড়ছে। অনেক হাই স্কুলের দেখবে এখন বর্তমানে অনেক প্রায় মানে সরকারি স্কুলের টিচাররা দেখবে বলবে যে স্কুলে ভালো পড়াশোনা হচ্ছে না, হচ্ছে না, অথচ তাদের নিজেদের ছেলে মেয়েদেরকে কিন্তু ভালো ভালো স্কুলে পড়াচ্ছে, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে ব্যক্তি দুর্নীতি পরায়ণ, এই যে ব্যক্তির নিজের নিজের যে মানে বিষয়টা, তার বিরুদ্ধে মামলা চলছে, কাজেই তার কথা গ্রাহ্য নয়, তার যুক্তিটিকে আমরা ভ্রান্ত বলে মনে করি। এটাই হচ্ছে অ্যাড হমিনেমের দৃষ্টান্ত। নেক্সট হচ্ছে, হ্যালো ডক্টর, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ বলুন। কিছু প্রবলেম হচ্ছিল? প্রবলেম বলতে হ্যালো, ওই ওরা ছেলে মেয়েগুলো বললো যে গ্রুপে নাকি দেওয়া হয়েছে, ওই পেপার 1 টপিক দেওয়া হয়েছিল জন লক। পেপার 1 টপিক দেওয়া হয়েছিল জন লক। সেটা তো কালকের মেসেজ। কালকে তো লক পড়ানো হয়েছে। ও এরা তাই তো বললো। ভুল করেছে, গ্রুপগুলো ভালো দেখছে না। ঠিক আছে, যাই হোক, কন্টিনিউ কর। আজকেই স্যার দিয়েছিলেন আপনি, মানে আর মানে জেনারেল পেপারের পেপার 1 ছিল, আর টপিকটা ছিল হচ্ছে যে জন লক। আর এই পেপার 1 এর লিংকটা শুধু আমাদের ফিলোসফির গ্রুপেই এসেছিল, মানে পেপার 1 এর গ্রুপে যায়নি। পরে দাদা হয়তো বুঝতে ভুল করেছিল, ওই জন্য হয়তো ভুল করে পাঠিয়ে দিয়েছিল, মানে শুধু আমাদেরটা পাঠিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক 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 ঠিক, হ্যাঁ এটা ঠিক হয়েছে। যাই হোক, ওটা কালকেরটা, ওটা কপি করে করা হয় তো, লকটা মুছতে ভুলে গেছি, কিন্তু পেপার 1টা লেখা আছে ওখানে, ডেট এবং এটা সব ঠিকঠাকই আছে। ঠিক আছে স্যার, কোনো ব্যাপার না, মানে ভুল হতেই পারে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, কন্টিনিউ করি। হ্যাঁ স্যার, কোথায় ছিলাম বলে না? অ্যাপিল টু পার্সন, অ্যাপিল টু পার্সন হলো। এবার নেক্সট আসছি আর্গুমেন্টাম। হ্যাঁ বলো। বলছিলাম এই পিডিএফটা কি গ্রুপে দেওয়া যাবে? মানে স্ক্রিনে না ডিস্টার্ব করছে, একবার করে দেখতে পাচ্ছি না। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা কোন গ্রুপে বলো তো? ওই নেট সেট বিদ্যানিকেতন বেলুর লেখা আছে। পেপার 1 এর গ্রুপেই দিয়ে দিন না, তাহলে সবাই পেয়ে যাবে। আচ্ছা আমি একে পাঠাচ্ছি। না স্যার, আমি পেপার 1 এর গ্রুপে নেই। আমি স্যার পেপার 1 এর গ্রুপে দেবেন না, আমিও নেই। আমি 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 নিজেও পেপার 1 গ্রুপে নেই। আমি এক কাজ করি, তোমাদের বিদ্যানিকেতন ফিলোতে পাঠাবো। বিদ্যানিকেতন, হ্যাঁ হ্যাঁ, লেখা আছে। আমি পাঠিয়ে দিচ্ছি তাহলে ওটা পেপার 1 এ। স্যার আমরা পাবো না, গ্রুপে পাঠালে আমরা পাবো না, আমরা আমি আমি পাঠিয়ে দিচ্ছি, পেপার 1 এর গ্রুপে পাঠিয়ে দিচ্ছি আপনি। আমি সৌমেন স্যারকে পাঠালাম। হ্যাঁ হ্যাঁ, স্যারকে বলুন আমাদের গ্রুপগুলোতে পাঠিয়ে দিতে, তাহলে ঠিক আছে। এই পিডিএফটা তুই কর, ওই তোদের পেপার 1 ফিলো, না সরি পেপার 1 গ্রুপে পাঠিয়ে দিতে হবে এখনই। স্যার পেপার 1 এ তো নেই, নেট সেট মানে এই গ্রুপটাতে আছে, পেপার 1 ওইটাতে নেই। আমি বলে দিচ্ছি। আছে সৌরভ স্যার আছেন?
স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, আমি পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ বলে দিয়েছি তোমাদের গ্রুপে পাঠানোর জন্য। কোথায় পড়লাম? আর্গুমেন্ট এগেনস্ট আ পার্সন, ইয়েস। নেক্সট হচ্ছে আর্গুমেন্টাম অ্যাড ভ্যাকুলাম, অ্যাপিল টু ফোর্স, যেটাকে আমরা লেথেল যুক্তি বলে থাকি। অ্যাপিল টু ফোর্স ইজ কমিটেড ওয়েন ফোর্স অর থ্রেটস আর ইউজ টু উইন অ্যান আর্গুমেন্ট। আচ্ছা 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 আচ্ছা, যেটাকে আমরা লেথেল যুক্তি বলি। লেথেল, ভ্যাকুলাম কথার মানে হচ্ছে লেথেল। দেখবে শ্রোতাকে যদি কোনো যুক্তি বা কোনো উক্তি মানে মেনে নিতে রাজি করাতে না পারা যায়, তখন কিন্তু আমরা ওই দৈহিক শক্তির আশ্রয় নিই, মানে বাহুবল প্রয়োগের ভয় দেখানো হয়। এরকম ক্ষেত্রে এই দোষটি ঘটে। রাজনীতির ক্ষেত্রে কিন্তু হামেশা এইটা খুব দেখা যায়, এই দোষটা। বলে না যে তুমি যদি আমাদেরকে ভোট না দাও তাহলে কিন্তু তোমার লাশ পড়ে যাবে। অনেকে বলেও কিন্তু, অনেকে, তুমি যদি ভোট না দাও তোমার ছেলে মেয়ে চাকরি পাবে না, তুমি যদি ভোট না দাও তোমরা কোনো রকম সরকারি সাহায্য পাবে না, তোমরা যদি ভোট না দাও অনেক জায়গায় বলে মেরেও ফেলবে, এরকম ব্যাপার। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়, এটাই হচ্ছে অ্যাপিল টু অ্যাপিল এগেনস্ট দ্য পার্সন, ব্যক্তিগত আক্রমণ। ডোন্ট বিলিভ, আচ্ছা সরি, ব্যক্তিগত আক্রমণ। I want you to pay me in advance, else I'll see you alone. আমাকে যদি অ্যাডভান্স না দাও তোমাকে কিন্তু আমি দেখে নেব। Appeal to force is committed when force or threats are used to win an, একটা যুক্তি জেতার ক্ষেত্রে সেখানে যখন আমরা কোনো শক্তি বল প্রয়োগ করি, সেখানে কোনো আমরা যখন থ্রেটিং করি, সেটাই হচ্ছে অ্যাপিল টু ফোর্স। নেক্সট হচ্ছে irrelevant conclusion, ইগোরেশিও ইলেঞ্চি। ইররিলেভেন্ট কথা মানে আমরা জানি, ইররিলেভেন্ট কথা মানে হচ্ছে অপ্রাসঙ্গিক, আর এলেঞ্চি বা কনক্লুশন ভুলভাল একটা সিদ্ধান্ত। দিস ফ্যালাসি ইজ অলসো নোন অ্যাজ the fallacy of mistaken refutation. Missing the point is a fallacy when there is a disconnect between the premise and the conclusion. প্রেমিস এবং কনক্লুশনের মধ্যে যখন দেখবে কোন রকম কোনো সম্পর্ক সেখানে পাওয়া যায় না, তখনই কিন্তু এই ইগনোরেশিও ইলেঞ্চির দোষটা দেখা যায়। ইগনোরেশিও ইলেঞ্চির কথার অ্যাকচুয়াল অর্থ আমরা বলতে পারি যে খণ্ডনীয় বিষয় সম্পর্কে যে অজ্ঞতা, ignorance of confusion, এটাই হচ্ছে ইগনোরেশিও ইলেঞ্চি। আমরা অ্যারিস্টটলের কথা জানি। অ্যারিস্টটল এই ইগনোরেন্স অফ কনফিউটেশন বা খণ্ডনীয় বিষয় সম্পর্কে অজ্ঞতা, এটাকেই উনি ব্যবহার করেছেন ইগনোরেশিও ইলেঞ্চির ক্ষেত্রে। কোনো সিদ্ধান্তকে যখন খণ্ডন করতে যায়, খণ্ডন করতে হলে তার বিরুদ্ধ সিদ্ধান্ত প্রমাণ করা দরকার হয়ে পড়ে। তা না করে যদি আমরা অবান্তর কোন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে দিই, তখন এই দোষের উদ্ভব হয়। এখানে দেখো, there are more reports of theft reported in Delhi, more people are moving to Delhi। বলছে there are more reports of theft reported in Delhi, দিল্লিতে বেশিরভাগ মানে চুরির ঘটনা আমরা দেখতে বেশি বাড়ছে। more people are moving to Delhi, দিল্লির দিকে বেশি বেশি মানুষ যাচ্ছে। therefore more thefts are caused by more people moving to Delhi, বেশিরভাগ চোরের আবির্ভাব হচ্ছে ওই যে বেশিরভাগ পিপল সেখানে যাচ্ছে তাই। তাহলে কি হলো দেখো, আমরা কোনো সিদ্ধান্তকে খণ্ডন করতে গিয়ে বিরুদ্ধ সিদ্ধান্ত আমরা প্রমাণ করলাম। হ্যাঁ, এটাই হচ্ছে এই ইগনোরেশিও ইলেঞ্চির দোষ। নেক্সট হচ্ছে ফ্যালাসিস অফ ডিফেক্টিভ ইন্ডাকশন, 2 নম্বরে যেটা ছিল ফ্যালাসি অফ ডিফেক্টিভ ইন্ডাকশন, ত্রুটিপূর্ণ আরোহ দোষ। ত্রুটিপূর্ণ আরোহ দোষ, এই ত্রুটিপূর্ণ আরোহ দোষকে কি
Now, these are arguments whose premise seems to provide ground for the conclusion but proving to be insufficient upon analysis. কেউ কি কিছু বলছো? fallacies of defective induction এখানে এমনই আর্গুমেন্ট যেখানে যুক্তিবাক্য কেউ কিছু বলছে, premise seems to provide ground for the conclusion but proven to be insufficient upon analysis. দেখে মনে হবে যে যুক্তিবাক্যগুলো সিদ্ধান্ত গঠন করতে পারছে, কিন্তু আলটিমেটলি জানা যায় যে এর মধ্যে একটা ইনসাফিসিয়েন্সির ব্যাপার থাকে এই বিশ্লেষণের মধ্যে। This fallacy occurs while inferring conclusion from the premise deductively. Premises seems to be very weak to draw conclusion. Premise গুলোর মধ্যে কোনো রকম কোনো জোরালো বিষয় থাকে না সিদ্ধান্তে আনার ক্ষেত্রে। এই fallacy of defective induction হচ্ছে কয়েক রকমের পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে appeal to ignorance, argumentum ad ignorentiam. It is arguing that a belief is false because it is not proven to be true, or true because it is not proven to be false. বা argumentum ad ignorentiam এর অ্যাকচুয়াল মানে হচ্ছে জ্ঞানের অভাব, জ্ঞানের অভাবের সুযোগ নেওয়া যুক্তি। দেখবে যে সমস্ত ব্যক্তির জ্ঞান নেই, যে সমস্ত জ্ঞান মানে অজ্ঞ আর কি, সেই জ্ঞানের অভাবের সুযোগ নিয়ে যখন কোনো উক্তির সত্যতা বা কোনো উক্তির মিথ্যাত্ব দাবি করা হয়, তাহলেই কিন্তু এই দোষটা বা এই অপযুক্তিটা দেখা যায়। যেমন এই ঈশ্বর আছে কি নেই, এই ঈশ্বর আছে এটা কেউ প্রমাণ করতে পারেনি, বা প্রশ্ন হতে পারে ঈশ্বর আছে এটা কি তোমরা প্রমাণ করতে পারো? সুতরাং ঈশ্বর নেই। আবার বলি যে ঈশ্বর নেই এ কথাও কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি, সুতরাং ঈশ্বর আছে। এইভাবে বিভিন্ন রকম ভাবে ঈশ্বরের অস্তিত্ব এবং অনস্তিত্ব মানুষের কাছে তুলে ধরেছে, কারণ মানুষ হচ্ছে অজ্ঞ, অজ্ঞ ব্যক্তিদের কাছে এই সুযোগে মানুষের কাছে তুলে ধরেছে। ভগবান আদৌ আছে না ভগবান নেই এটা আমরা কেউ জানি না, আমরা সবাই হচ্ছে জ্ঞানের অভাব আমাদের আছে, ঠিক জ্ঞান আমাদের নেই। তাই ঈশ্বর আছে বলার সঙ্গে সঙ্গে আমি যুক্তি দিচ্ছি, আচ্ছা ঈশ্বর নেই এটা কিভাবে প্রমাণ করছো? আবার ঈশ্বর নেই এটা বলার সঙ্গে সঙ্গে একদল প্রমাণ করতে চাইছে, আচ্ছা ঈশ্বর আছে তাহলে কিভাবে প্রমাণ করছো? এই যে বিষয়গুলো, এটাই হচ্ছে appeal to ignorance বা argumentum ad ignorantiam, মানে একটা সামান্যীকরণের ক্ষেত্রে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ডিফেক্ট দেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে appeal to inappropriate authority, argumentum ad verecundiam, মানে এই ভেরেকান্ডিয়াম কথার মানে হচ্ছে যেটাকে আমরা বলি যে আপ্তের দোহাই দেওয়া, আপ্ত ব্যক্তির দোহাই দেওয়া। ওই আপ্ত ব্যক্তি মানে তোমরা জানো যে আপ্ত ব্যক্তি হচ্ছে ওই বিশ্বাসযোগ্য ব্যক্তি। argumentum ad verecundiam, আপ্তের দোহাই, authority. This fallacy comes when one argues for a claim on the basis of someone who has no knowledge about the matter at issue. Rambabu said the weather will be rainy tomorrow. This remark by Rambabu is appeal to inappropriate authority because he is not a cosmologist nor meteorologist. কোনো মতামত যখন সমর্থন করতে গিয়ে আমরা যুক্তি প্রদর্শন না করেই যদি কোনো আপ্ত ব্যক্তির বা বিশ্বাসযোগ্য ব্যক্তির মত উল্লেখ করি, তাহলে যে অপ্রাসঙ্গিকতার দোষ হয় সেটাই হচ্ছে এই argumentum ad verecundiam। যেমন রামবাবু বলছেন যে ওয়েদার উইল বি রেনি টুমরো, ওয়েদার উইল বি রেনি টুমরো মানে বলছে যে আগামীকাল ওয়েদারটি বর্ষাপূর্ণ হবে। কিন্তু অনেকে এর যুক্তিটা আমরা মেনে নিচ্ছি তখনই যখন আমরা বলছি যে উনি একজন আপ্ত ব্যক্তি, কিন্তু এখানে দোষ দেখা দিচ্ছে। কেন দোষ দেখা দিচ্ছে?
আপ্তব্যক্তি কখন হবে? আপ্তব্যক্তি হলেই যে তার সব কথা মেনে নিতে হবে তা নয়। কারণ রামবাবু এমন কোনো ব্যক্তি নয় যিনি কসমোলজিস্ট বা তিনি মেট্রোলজিস্ট, আবহাওয়াবিদ। তাহলে তার সব কথা আমরা বিশ্বাস করব না। এটাই হচ্ছে অ্যাপিল টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। নেক্সট হচ্ছে false cause, non causa pro causa. This is an error when one attributes a false cause to a phenomenon. কোনো ঘটনার মধ্যে যখন কেউ মিথ্যা কারণ দেখায়। This fallacy occurs only when we think about the causal relation exists in the argument. On the contrary, nothing exists. আমরা হয়তো দেখতে পাচ্ছি যে causal relation আছে, কিন্তু দেখা যায় বিপরীত ক্রমে কোনো রকম কোনো কিছুই causal relation নেই। কিরকম দেখো false cause এ, my brother topped in school exam, that is because he stopped eating junk food. ইস, কিরকম বাজে রকমের মিথ্যা কারণ দিয়ে বলা হচ্ছে। দেখো, আমার ভাই পরীক্ষায় পাশ করেছে কারণ সে জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করে দিয়েছে বা ফাস্ট ফুড খাওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে কারণটা কিন্তু একদমই অ্যাপ্রোপ্রিয়েট কারণ নয়। I passed the interview because I wore a red t-shirt. আমি ইন্টারভিউ পাস করেছি কেননা আমি লাল টি শার্ট পরে গেছিলাম। এটাও এক ধরনের ইনঅ্যাপ্রোপ্রিয়েট কজ, ফলস কজ। নেক্সট হচ্ছে হ্যাস্টি জেনারেলাইজেশন, কনভার্স অ্যাক্সিডেন্ট। কনভার্স অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে this fallacy consists in making a generalization on basis of few instances of a case in question. কিছু কেস যখন আমরা দেখতে পাই, কিছু দৃষ্টান্ত যখন আমরা দেখতে পাই, সেই ক্ষেত্রে এই জেনারেলাইজেশন, যে কিছু দৃষ্টান্ত দেখে আমরা যখন জেনারেলাইজ করি তখন এই সমস্যাটা দেখা দেয়। If you wash hair on rainy day, you will fall sick. You will fall sick. Converse accident. Converse accident মানে আমরা দেখবে যে কোনো বিশেষ ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে যে বিষয়গুলো বা যে বিষয় শর্তে খাটে তার বৈশিষ্ট্য আমরা অগ্রাহ্য করে যখন সামান্যীকরণ করি তখনই কিন্তু এই দোষটা হয়। অনেকে দেখবে বলবে যে আফিং যুক্ত ওষুধে কোনো কোনো রোগের নিরাময় হয়, সুতরাং আফিং সেবন করলে ভালো। তাহলে আফিং এর উপর নিয়ন্ত্রণ থাকা উচিত নয়। এই যে হ্যাস্টি জেনারেলাইজেশন করা হচ্ছে, ওষুধের মধ্যে অ্যালকোহল থাকে, হোমিওপ্যাথি ওষুধের মধ্যে অ্যালকোহল থাকে, ওষুধ খেলে শরীর ভালো হয়ে যাবে, তা বলে যে অ্যালকোহলই খেতে হবে তার কোনো, সেটা কিন্তু এক ধরনের হ্যাস্টি জেনারেলাইজেশন দোষ দেখা দেবে। ইফ ইউ ওয়াশ ইওর হেয়ার অন রেনি ডে ইউ উইল ফল সিক। এই যে তোমার অসুস্থতার কারণ হয়ে যাবে তুমি যদি রেনি ডের দিন চুল খাও, এটা এক ধরনের হ্যাস্টি জেনারেলাইজেশন, কনভার্স অ্যাক্সিডেন্ট। নেক্সট হচ্ছে ফ্যালাসিস অফ প্রিজাম্পশন, অনুমানের দোষ। অনুমানের দোষ সেটাকে আমরা বলি। কিরকম? Fallacies of presumption occur when unnecessary presumptions are made before making any argument. কোন রকম যুক্তি প্রদর্শনের ক্ষেত্রে যখন আমরা মানে অপ্রয়োজনীয় কিছু বিষয় আমরা এনে রাখি তখনই কিন্তু fallacy of presumptionটা দেখা দেয়। প্রথম এর মধ্যে তিনটি ফ্যালাসি আছে: fallacy of begging the question, fallacy of complex question and fallacy of accident. প্রথমটা হচ্ছে fallacy of begging the question, petitio principii. It occurs when the conclusion is already stated or present in one of the premises. This fallacy is technically valid but always worthless. Nothing new comes out of it. এখানে নতুন করে কোনো সিদ্ধান্ত আসে না, নতুন করে কোনো বক্তব্য আমরা পাই না। এই ফ্যালাসি কখন ঘটে? যখন দেখা যায় সিদ্ধান্তটি অলরেডি কোনো একটা প্রেমিসের মধ্যে বর্তমান থাকে। আর কি হয়? এটা এক ধরনের সার্কুলার আর্গুমেন্ট। সার্কুলার আর্গুমেন্ট কেন? কারণ যুক্তিবাক্যে যেটা বলা থাকছে সেটাই ঘুরিয়ে ফিরিয়ে সিদ্ধান্তে আমরা বলছি, তাই এটাকে সার্কুলার আর্গুমেন্ট বলা হয়। সাধ্য শিকারের দোষ বলা হয়। Men are better drivers than women.
because men have better controls of cars than women on road. দেখো, men have better controls of cars than women on road, মানে মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতা বেশি মহিলাদের থেকে রোডের উপরে। এই বক্তব্যটা অলরেডি আছে প্রথম আশ্রয় বাক্যে, মেন আর বেটার ড্রাইভার্স দেন ওমেন। মেন আর বেটার ড্রাইভার দেন ওমেন, এটা এটা বলেই আমরা বুঝতে পারছি যে সব কন্ট্রোলটাও নিশ্চয়ই মেনেরই ভালো। তাই আর্গুমেন্টটা কিন্তু সার্কুলার হয়ে গেল, যা যুক্তিবাক্যে বলা থাকলো সেটাই সিদ্ধান্তে এসে বলা হলো। এটাই হচ্ছে ফ্যালাসি অফ পিটিশিও প্রিন্সিপি। মানে যেটাকে আমরা প্রমাণ করছি সেটা অলরেডি যুক্তিবাক্যের মধ্যে অবস্থিত আছে। নেক্সট হচ্ছে ফ্যালাসি অফ কমপ্লেক্স কোশ্চেন, জটিল প্রশ্ন। এখানে কি হয়, যখন একটা প্রশ্ন এমন ভাবে জিজ্ঞাসা করা হয় যেটা কিনা মানে ইট প্রিসাপোজ দ্য ট্রুথ অফ দ্য সাম প্রপোজিশন বাড়িড ইন দ্য কোশ্চেন। কোশ্চেনের মধ্য দিয়েই একটা বচনের মধ্য দিয়ে আমরা একটা কোশ্চেন করে নিচ্ছি। আমরা বচন বলার সঙ্গে সঙ্গে একটা যেন কোশ্চেন রেখে দিচ্ছি, একটা প্রশ্ন যেন রেখে দিচ্ছি, কমপ্লেক্স কোশ্চেন। বলি না যে তুমি কি আর ইয়ে করছো, তোমার স্ত্রীকে মারছো, যেন এরকমটা বলতে চাইছি যে তোমার স্ত্রীকে কিন্তু মেরো না। হ্যাঁ, হ্যাভ ইউ স্টপড বিটিং ইউর চিলড্রেন, তুমি কি তোমার ছেলেদেরকে মারা বন্ধ করেছো? তার মানে কি তুমি তোমার ছেলেদের মারা বন্ধ করো, এটাই আমি চাইছি। হ্যাভ ইউ স্টপড চিটিং ইন টেস্ট, তুমি পরীক্ষায় টোকা বন্ধ করেছো, তার মানে কি আমি চাইছি তুমি টোকা বন্ধ করো। এই কমপ্লেক্স কোশ্চেনের মধ্য দিয়ে আমরা একটা বচন প্রতিষ্ঠা করতে চাইছি। নেক্সট হচ্ছে ফ্যালাসি অফ অ্যাক্সিডেন্ট। দিস ফ্যালাসিস অকার when we presume too much in the premises. যুক্তিগুলোর মধ্যে যখন আমরা অত্যন্ত বেশি কিছু আমরা নিয়ে মানে পেয়ে যাই। Accident as a fallacy can be explained as when we apply the generalization to particular instances. অতিরিক্ত পরিমাণে জেনারেলাইজেশন থেকে আমরা যখন পার্টিকুলার ইনস্ট্যান্সের দিকে যাই, তখনই কিন্তু এই অ্যাক্সিডেন্ট, ফ্যালাসি অফ অ্যাক্সিডেন্টটা ঘটে। উই থিঙ্ক হোয়াট ইজ ট্রু ফর দ্য হোল ইজ অলসো ট্রু ফর দ্য পার্টস। আমরা মানে সামান্যীকরণের ক্ষেত্রে যেটা ভাবি সত্য, সেটা আমরা বিশেষের ক্ষেত্রেও ভেবে নিই যে তাহলে নিশ্চয়ই এটাও সত্য। The general rule is misapplied to the specific or particular individual case. একটা সামান্য নিয়ম কিন্তু আমরা নির্দিষ্ট বা বিশেষ নিয়মের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে দিই। যেমন আমরা বললাম যে নর্থ ইস্ট ইন্ডিয়ার বা উত্তর পূর্ব ভারতের লোকেরা মোমো খেতে পছন্দ করে। সেখান থেকে আমি সিদ্ধান্ত করলাম তাহলে আমার বন্ধুও যে নর্থ ইস্ট থেকে এসছে সে নিশ্চয়ই মোমো ব্যবহার করবে। তাহলে নর্থ ইস্টের লোকেরা মোমো ব্যবহার করে, নর্থ ইস্টের লোকেরা বলতে আমি ইউনিভার্সাল করলাম, নর্থ ইস্টের সমগ্র নর্থ ইস্টের লোকের কথা বললাম। সেখান থেকে যে আমি আমার বন্ধু পার্টিকুলারলি বা স্পেসিফিক্যালি আমার বন্ধুও যে কিনা নর্থ ইস্ট থেকে এসছে সেও মোমো পছন্দ করবে এমনটা বলতে পারি না। নর্থ ইস্টের 100% লোকই যে মোমো খায় তা না, একজন তো হতে পারে যে মোমো খায় না। এক্ষেত্রে ফ্যালাসি অফ অ্যাক্সিডেন্টটা ঘটে। নেক্সট হচ্ছে ফ্যালাসি অফ অ্যাম্বিগুইটি, অস্পষ্টতার দোষ। Fallacy of ambiguity occur due to equivocal, more than one interpretation, use of words or phrase in the argument. শব্দের ব্যবহার, ফ্রেজের পদের ব্যবহারের জন্য এর মধ্যে দোষ ঘটে। In other words, they occur when there are different meanings possible of the words or the phrase used in the argument. বিভিন্ন মানে যখন বোঝায়, একটা শব্দের বিভিন্ন মানে বোঝালে কিন্তু এই ফ্যালাসি অফ অ্যাম্বিগুইটি দেখা যায়। এগুলো বিভিন্ন রকম হতে পারে, ফ্যালাসি অফ ইকুইভোকেশন, ফ্যালাসি অফ অ্যাম্ফিবলি, ফ্যালাসি অফ অ্যাকসেন্ট, ফ্যালাসি অফ কম্পোজিশন, ফ্যালাসি অফ ডিভিশন। ফ্যালাসি অফ ইকুইভোকেশন হচ্ছে it is a fallacy where two or more than two meanings of the same words are used in the argument. একটা শব্দ বলার সঙ্গে সঙ্গে যখন সেই শব্দের দুরকম মানে দেখায়, তখনই সেখানে ফ্যালাসি অফ ইকুইভোকেশন বোঝা যায়। এ বলছে হু ডিড ইউ মিট অন দ্য রোড, বি বলছে নোবডি, এ আবার বলছে ওকে সো ডিড নোবডি সে হাই টু ইউ। দেখো এখানে নোবডি কথাটা কিন্তু দুটো মানে। এ জিজ্ঞেস করলো যে তুমি রাস্তায় কার সাথে দেখা করেছো, বি বলছে নোবডি, উইথ নোবডি।
কারোর সাথেই না, মানে কোনো ব্যক্তিকেই কিন্তু বোঝালো না, কারোর সাথে না মানে কোনো ব্যক্তিকে কিন্তু বোঝালো না। আবার প্রশ্ন করা হচ্ছে, ও সো ডিড নোবডি সে হাই টু ইউ, তাহলে কেউই তোমাকে হাই বলেনি? দেখো, কেউ বলতে অন্তত পক্ষে কোন একজন ব্যক্তিকে বোঝাচ্ছে যে কিনা তোমাকে হাই বলেছে কি বলেনি সেটা বোঝাতে। তাহলে নোবডি কথার দুরকম মানে এখানে আমরা পেয়ে গেলাম। নোবডি কথা বলার সঙ্গে সঙ্গে অর্থক ডাবল মিনিং পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে ফ্যালাসি অফ ইকুইভোকেশন। নেক্সট হচ্ছে ফ্যালাসি অফ অ্যাম্ফিবোলি। ফ্যালাসি অফ অ্যাম্ফিবোলি বলতে, অ্যাম্ফিবোলি is also fallacy where words are used in a manner which leads to alternative possible meanings of the statement. স্টেটমেন্টের মধ্যে যখন অল্টারনেটিভ মিনিং, মানে ঘুরিয়ে ফিরিয়ে সে সেই একই দাঁড়াচ্ছে, অল্টারনেটিভ মিনিং যখন পাচ্ছে, তখন কিন্তু এর মধ্যে যে ফ্যালাসি ঘটছে। অ্যাম্বিগুইটি মানে তো জানলে যে অস্পষ্টতা। If you take the motor out from the car, I will sell it to you very cheap. Fallacy of amphiboly. Here it could be motor or could be car. হ্যাঁ, তাহলে এখানে বাক্যের একটা দর্থতা পাচ্ছি, বাক্যের মধ্যে দর্থতা পাচ্ছি, মানে এর মধ্যে কোনো শব্দ দর্থক নয় বা নাও হতে পারে। যেমন বলতে পারি যে যখন বলা হলো যে তুমি যদি এই গাড়িটি থেকে মোটরটাকে বার করে নাও তাহলে আমি এটাকে খুব সস্তায় বিক্রি করে দেবো। এখানে এটাকে বিক্রি করে দেবো বলার সঙ্গে সঙ্গে কোনটাকে বিক্রি করব সেটা কিন্তু স্পষ্টভাবে বলা হয়নি। কোনটাকে, অর্থাৎ ওই যে মোটরটা বেরিয়ে গেল সেই আলাদা করে মোটরটাকে বিক্রি করবে, নাকি মোটরটাকে বার করে দিয়ে যেটা পড়ে থাকলো গাড়িটা, সেই গাড়িটা বিক্রি করবে, এইটা স্পষ্টভাবে বলা হয়নি। তাই একে বলা হয় fallacy of ambiguity. Fallacy of accent. This fallacy occurs when a word has one meaning in the conclusion and a different meaning in the conclusion. এমন একটা শব্দ যেটার সিদ্ধান্তে এক রকমের মানে আর আশ্রয় বাক্যগুলোতে এক রকমের মানে। যেমন প্রফেসর বলছে, দিস পেপার ইজ অ্যামাজিং, আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্যাডলি রিটেন পেপার ইন মাই লাইফ। প্রফেসর বলছে যে এই মানে এরকম ধরনের পেপার আমি আমার জীবনেও দেখিনি, এত খারাপ পেপার। উনি ব্যঙ্গ করে এটাকে বলছে যে অ্যামাজিং পেপার। স্টুডেন্ট তখন বলছে মাই প্রফেসর সেড মাই পেপার ওয়াজ অ্যামাজিং, বাকিটা কিন্তু আর বললো না। তাহলে অ্যামাজিং এর দুরকম মানে হয়ে গেল। ওখানে প্রফেসর কিন্তু নেগেটিভ অর্থেই অ্যামাজিং কথাটা ব্যবহার করেছে, আর সিদ্ধান্তের স্টুডেন্ট কিন্তু অ্যামাজিংটাকে এমন ভাবে বললো যেন পজিটিভ সেন্সে। তাই এখানে ফ্যালাসি অফ অ্যাকসেন্টটা ঘটলো। Fallacy of composition. Composition is an informal fallacy of ambiguity where we think that because something holds true of a group of things taken individually, it must hold true of the same things taken collectively. Fallacy of composition এর ক্ষেত্রে বলা হয় যে যখন আমরা ইন্ডিভিজুয়াল সেন্সে একরকমের ভাবি, আবার কালেকটিভ সেন্সে আমরা আরেক রকমের ভাবি। ইন্ডিভিজুয়াল সেন্সে একরকম ভাবা মানে কি, ইন্ডিভিজুয়াল সেন্সে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো যে যখন দেখবো সাম Ram, Sam and Mohan are the best singer in my society. Therefore it holds true that all these three together would make a great man. রাম, শ্যাম এবং মোহন হচ্ছে আমাদের সোসাইটিতে ভালো সিঙ্গার। তাহলে এটা সত্য যে তারা তিনজনে মিলে একটা ভালো ব্র্যান্ড তৈরি করতে পারবে। Composition is an informal fallacy of ambiguity where we can think that because something holds true of a group of things taken individually,
ইন্ডিভিজুয়ালি সত্য হতে পারে, আবার এটা এমনও ধরে নিচ্ছে যে তারা কালেকটিভলিও সেটা সত্য হয়ে যাবে। রাম, শ্যাম, মোহন ভালো ভালো সিঙ্গার, ঠিক আছে, তার মানে আমি এটা সত্য ধরে নিতে পারবো না যে তারা ভালো একটা ব্যান্ড তৈরি করতে পারবে। Similar example would be A is part of B, B has property X, therefore A has property X. A হচ্ছে B এর পার্ট, B এর যদি X থাকে তাহলে A এরও X থাকবে। এইগুলো হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন। আর ফ্যালাসি ডিভিশন হচ্ছে ঠিক কম্পোজিশনের উল্টোটা। এখানে ভাবা হয় যে গ্রুপ ওয়াইজ যেটা হতে পারে সেটা ইন্ডিভিজুয়ালি হতে পারে। In division, we think that because something holds true of a thing taken as a group or taken collectively, it must also hold true that when things are taken individually. সবাই একসঙ্গে হয়তো একটা গ্রুপ যা করতে পারে, এই একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তিও সেটা করতে পারে, সেটাই এখানে বলা হচ্ছে। তখনই ফ্যালাসি অফ ডিভিশনটা ঘটে। স্টার ইজ দ্য নেম অফ দ্য বেস্ট ব্যান্ড ইন মাই সোসাইটি। আমার সোসাইটিতে স্টার নামে একটা ব্যান্ড আছে, সেখানে ভালো ভালো সিঙ্গাররা রয়েছে, রাম, শ্যাম, যদু, মধু ইত্যাদি। তাহলে বলতে পারি যে ইন্ডিভিজুয়ালি তারাও ভালো ভালো বেস্ট, তারাও হচ্ছে বেস্ট, স্টারটাও বেস্ট, ইন্ডিভিজুয়ালি ব্যক্তিরাও বেস্ট। এটাই হচ্ছে সমস্যা। তাহলে এই ইনফর্মাল ফ্যালাসি আমরা পড়লাম। ইনফর্মাল ফ্যালাসি টোটাল 4 রকমের: ফ্যালাসি অফ রিলেভেন্স, ফ্যালাসিস অফ ডিফেক্টিভ ইন্ডাকশন, ফ্যালাসিস অফ প্রিজাম্পশন, ফ্যালাসিস অফ অ্যাম্বিগুইটি। তাদের মধ্যে আবার অনেক কিছু আছে, আর এখান থেকে এমন কিছু কঠিন প্রশ্ন আসে না। হ্যাঁ, যা প্রশ্ন আসে পারবে, মানে আমি দিয়ে দেবো, প্রশ্ন দিয়ে দেবো এমসিকিউ, সেখান থেকেই আসবে, তার বাইরে কিছু আসবে বলে মনে হয় না। এখন আরেকটি যে টপিক আছে অ্যানালজি। অ্যানালজির কথার মানে হচ্ছে উপমা। দেখবে তোমরা কলেজে পড়েছো উপমা যুক্তি, উপমা যুক্তি তোমরা পড়েছো। অ্যানালজি বা অ্যানালজি আর্গুমেন্ট। অ্যানালজি কখন হয়? অ্যানালজি হয় তখনই যখন দুটি বস্তুর মধ্যে, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। দুটি বস্তুর মধ্যে যখন কোনো বিষয়ে সাদৃশ্য আছে বলে বা মিল আছে বলে অন্য ব্যাপারেও যে মিল থাকবে এরকম সিদ্ধান্ত যখন আমরা করি, তখনই সেইটাকে উপমা বা উপমা যুক্তি বা অ্যানালজি আমরা বলে থাকি। ধরে নাও যে রাম এবং শ্যাম দুজনেই হচ্ছে হার্টের পেশেন্ট, শ্বাসকষ্ট আছে। রাম ধরো এমন একটা ওষুধ খেয়ে ভালো হয়েছে, সুতরাং শ্যামও সেই ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে। এটাই আমরা ধরে নিই যে উপমা, এটাই হচ্ছে উপমা যুক্তি। তবে বলি না যে আমি গরু দেখেছি, গরুর আকার দেখেছি, ওরকম অন্য জায়গায় গিয়ে একই রকমের প্রাণী দেখে বলছি ও নিশ্চয় তাহলে এটা গরু। ওই যে সাদৃশ্য দেখে আমরা অনুমান করি। তাহলে অ্যানালজি হচ্ছে এরকম একটা বিষয়। Basically means similarity of one object to another in certain aspects, the relationship between the pairs of numbers, letters or words. বিভিন্ন বিষয়ের মধ্যে সিমিলারিটি দেখা, একটার সঙ্গে একটার মধ্যে অন্যের সিমিলারিটি দেখা, এটাই হচ্ছে অ্যানালজি। পেপার 1 এর ক্ষেত্রে অ্যানালজি ব্যাপারটা একটু অন্যরকম। এখানে অ্যানালজিক্যাল রিলেশনশিপ ক্যান বি এস্টাবলিশড ইন টু ওয়েজ অ্যাজ ফলোস। দুরকম ভাবে আমরা অ্যানালজি গঠন করতে পারি। একটা বেসিক রিলেশন, একটা অ্যাডভান্সড রিলেশন। বেসিক রিলেশন হচ্ছে এরকম: 1:4 and 3/4, 3:4. In above illustration, the relation of number 3 to number 4 or number 4 to number 3 is the same pattern as the relation of number 1 to number 2 or number 2 to number 1. দেখো প্যাটার্নটা দেখো, এটা যে বেসিক রিলেশন এনার্জির, 1 থেকে 2 বা 3 থেকে 4 বা 4 থেকে 3 একই প্যাটার্নে আছে 1 থেকে 2 বা 2 থেকে 1। আর অ্যাডভান্স রিলেশন কি? 1 2 3 4। এই যে আমরা একটা গঠন করেছি, ছক করেছি, 2 থেকে 4 এর যে প্যাটার্ন বা 4 থেকে 2 এর যে প্যাটার্ন, একই প্যাটার্ন হচ্ছে 1 থেকে 3 বা 3 থেকে 1। বুঝতে পারলে বেসিক রিলেশন আর অ্যাডভান্স রিলেশন? ক্লিয়ারিটির জন্য আমরা এরকম এক্সাম্পল দেখতে পারি যে ডক্টর, হসপিটাল, টিচার, স্কুল।
ডক্টর হসপিটালের অন্তর্গত, তাহলে টিচারও স্কুলের অন্তর্গত। এটা হচ্ছে বেসিক রিলেশন। After a deeper relationship analysis, we will find the following: doctor, hospital, and teacher, school. A teacher works in a school. It means school is the working place for a teacher. Hence, teacher and school have a worker and working place relationship. একজন শিক্ষক স্কুলে কাজ করেন, তাহলে আমরা বলতে পারি যে শিক্ষকের সঙ্গে স্কুলের একটা সম্পর্ক আছে, রিলেশনশিপ আছে। আর ডক্টর ওয়ার্কস ইন এ হসপিটাল, একজন ডাক্তার হসপিটালে কাজ করে, তার মানে হচ্ছে হসপিটাল হচ্ছে এমনই একটা ওয়ার্কিং প্লেস যেখানে ডাক্তাররা থাকেন। এটা হচ্ছে এক ধরনের রিলেশনশিপ। It is observed that in both case A and B, the relationship is in a similar pattern. That is, the relationship as worker and working place. Therefore, we can say that the above examples are analogical pairs. ওয়ার্কিং এবং ওয়ার্কিং প্লেস এই দুটো মিলে এই পেয়ার্স গুলো তৈরি হচ্ছে। এরকম টোটাল 7 ধরনের অ্যানালজিক্যাল পেয়ার আমরা পাই। কি কি? অ্যানালগাস পেয়ার কমপ্লিশন, অ্যানালগাস পেয়ার সিলেকশন, ডিরেক্ট অর সিম্পল অ্যানালজি, ডাবল অ্যানালজি, সিমিলার ওয়ার্ড সিলেকশন, অ্যানালজি ডিটেকশন, মাল্টিপল ওয়ার্ড অ্যানালজি, লেটার বেসড অ্যানালজি, নাম্বার বেসড অ্যানালজি। পেপার বানানোর ক্ষেত্রে সুবিধা এটাই যে অ্যানালজির ক্ষেত্রে এরকম বিষয়গুলো থাকে। আমি কিছু এক্সাম্পল দিয়েছি। অ্যানালজিতে এমন বেশি কিছু নেই, জাস্ট এইগুলোই তো অ্যানালজি করতে পারবে যুক্তি। যেমন ধরো 1 নম্বরে আছে লিভ ট্রি, তাহলে পেজ কি হতে পারে? 4টি অপশন আছে, ফরেস্ট, রুট, রেড এন্ড বুক। লিভ যদি ট্রির হয়, মানে পাতার অংশ যদি গাছের অংশ যদি পাতা হয়, তাহলে পেজ কিসের অংশ হবে? নিশ্চয়ই বনের হবে না, নিশ্চয়ই মূলের হবে না, নিশ্চয়ই লালের হবে না, তাহলে বইয়েরই হবে, বুকের। অ্যান্সার কোশ্চেন গুলো দেখো, দেখে মনে হচ্ছে না অত্যন্ত সোজা কোশ্চেন? একই রকম ভাবে ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স রিলেশনশিপ কার সঙ্গে পাবো? এগেনস্ট আর ফেভারের সঙ্গে। এক্সট্রিম, ইন্টারিম, অ্যাঙ্গেল, ট্যানজেন্ট, অ্যাকশন, ল, না, এগেনস্ট, ফেভার। মেল্ট is related to liquid in the same way as freeze is related to water. এগুলো একটু দেখবে নিজেরা, অসুবিধা নেই। তোমরা কি বই ফলো করছো? ফার্স্ট পেপারের জন্য স্যার হ্যাঁ, আমি তো হচ্ছে অক্সফোর্ডের যেই অক্সফোর্ডের হারপিট কর কেবিএস কেবিএস আচ্ছা। অক্সফোর্ডের আরেকজন কি বললে? কেবিএস মাদান স্যার। কেবিএস, পিয়ারসনের বইটা মনে হয়। পিয়ারসন এর বইটা। আচ্ছা, পিএসএন এর বইটা। ঠিক আছে, এটা কে কে বলছে? আমি একটু তাহলে যোগাযোগ করব পরে। স্যার শর্মিষ্ঠা। ঠিক আছে, ওই স্যার দেবাশিস। দেবাশিস শর্মিষ্ঠা। আর বাকিরা কি বই ফলো করছো? তোমরা একটু দেখবে অ্যানালজির ওই জায়গাটা দেখবে। এই আমি শর্টে এখানে করে দিয়েছি, অসুবিধা নেই। নেক্সট হচ্ছে এ হুইট, তাহলে ব্রিক, বি। এর জায়গায় কি হবে আর বির জায়গায় কি হবে সেটাই দিয়েছে। মানে প্রশ্ন কেমন ধরনের আসতে পারে সেটা এখানে দেওয়া হয়েছে। এ যদি হুইট হয় তাহলে ব্রিক্স, বি, তাহলে কোনটা হবে? হুইট হচ্ছে ব্রেড, হুইট অন্য কিছুর সঙ্গে যাবে না। ব্রিক মাটি দিয়ে তৈরি হয়, মাটির সঙ্গে যাবে। মুম্বাই, লখনৌ, কলকাতা, মুম্বাই, লখনৌ, কলকাতা, পাটনা। নোজ, আইস, ইয়ার্স, দে আর পার্টস অফ দ্য বডি অ্যাবাভ নেক। এরকম প্রশ্ন আসবে। আর তোমরা নিজেরা দেখবে, উপমা পড়বে, দেখবে অ্যানালজি খুব, মানে খুব এমন কিছুই কঠিন নেই, খুব সোজা একদম উপমা যুক্তিটা। নেক্সট হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামটা হ্যালো বলো। স্যার,
হ্যাঁ, ওই প্রশ্ন বল। উপকার্সের বইতে তো এটা নেই, এই পার্টটা। কোন পার্টটা? এই যে লজিক্যাল রিজনিং এর এই পার্ট গুলো তো নেই উপকার্সের বইতে। উপকার্সের বইয়ে নেই? না তো। এই দেখি অ্যানালজিটা নেই? না, হ্যাঁ স্যার ওটা নেই। তুমি অ্যানালজি পায়েল বলছো তো? পায়েল বলছো তো? হ্যাঁ স্যার, অ্যানালজি টেস্টটা হ্যাঁ আছে স্যার, আছে। আছে? হ্যাঁ হ্যাঁ। এখনই ফেলে? আর্গুমেন্ট, তারপর আর্গুমেন্ট ফর্ম, এইগুলো নেই। ওগুলো নেই? না, এগুলো তো নেই। আমার রিজনিং এর পার্টের মধ্যে আছে আলফাবেট টেস্ট, ক্লাসিফিকেশন টেস্ট, অ্যানালজি টেস্ট, কোডিং ডিকোডিং, নাম্বার, আলফাবেটিক্যাল সিরিজ টেস্ট, এইগুলো আছে। ব্লাড রিলেশন আছে, স্টেটমেন্ট আর্গুমেন্ট আছে। ও, তাহলে এই লজিকের পার্টগুলো দেয়নি কিছু? হ্যাঁ স্যার, ওই লজিকের ওই পার্টগুলো নেই। মোড অফ ফিগার, ফর্মাল, ইনফর্মাল ফ্যালাসি, এইগুলো নেই। ও, যাই হোক, আমি যে নোটটা দিয়েছি ওটা পড়বে ভালো করে। হ্যাঁ, আর তুমি তো নিচে নিশ্চয়ই জানবে ওগুলো। হুম। হ্যাঁ স্যার, এগুলো তো আমাদের ফিলোসফিতে রয়েছে, তাই জন্য আমাদের অসুবিধা রয়েছে, সিলেবাসেই ছিল। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এটা দেখো, ভেন ডায়াগ্রাম আমরা জানি যে ভেন ডায়াগ্রাম হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয়গুলো, মানে ভেন হচ্ছে এক ধরনের চিত্র পদ্ধতি, চিত্র অঙ্কন পদ্ধতি, is an illustration of the relationship between and among sets, groups of objects and that share something in common. বিভিন্ন মানে বিষয়ের দল বা বিভিন্ন সেট, যেটাকে আমরা কমনলি আমরা বোঝাই। A Venn diagram uses overlapping circles or other shapes to illustrate the logical relationship between two or more sets of items. বিভিন্ন বিষয়ের মধ্যে এমন একটা কমন যে সার্কেল আমরা ব্যবহার করি, যেটা একটি সার্কেল আরেকটি সার্কেলকে ওভারল্যাপ করে, দুটো সেটকে বোঝাতে ওভারল্যাপ করে একটা কমন জায়গায় আনে। They serve to graphically organize things and highlighting how the items are similar and different. এখানে বোঝা যায় যে দুটো আলাদা আলাদা বিষয় মধ্যে পার্থক্য আছে না পার্থক্য নেই। এবং the main aim of the Venn diagram is to test the validity of arguments through a relation between premises and conclusion. আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে যে রিলেশন, সেই রিলেশন এবং তাদের সেই যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু ভেন ডায়াগ্রামের অস্তিত্ব আমরা লক্ষ্য করি। একটা এক্সাম্পল দেখো, যে ওয়েলস ফিশ, তিমি মাছ এবং মাছ, শুধু মাছ, তিমি এবং শুধু মাছ। ওয়েলস এর ক্ষেত্রে আমরা দেখলাম যে গিভ বার্থ টু লিভ ইয়াং, ব্রেথ অ্যাবভ ওয়াটার। ফিশের ক্ষেত্রে দেখলাম লে এগস, ব্রেথ আন্ডার ওয়াটার। তাহলে হুয়েল যদি একটা শ্রেণী হয়, মাছ যদি একটা শ্রেণী হয়, তাদের মধ্যে কমন জায়গাটা কি এটা আমাদের দেখতে হবে। তিমি একটা প্রাণী, মাছও একটা প্রাণী। তিমি কি করে, তার কি কি বৈশিষ্ট্য আছে, তার বিভিন্ন বৈশিষ্ট্য হচ্ছে তিমি মাছ গিভ বার্থ টু লিভ ইয়াং, ব্রিথ ওয়াটার অ্যাবভ ওয়াটার। ফিশ কি করে, ডিম পাড়ে, ব্রিথ আন্ডার ওয়াটার, জলের নিচে শ্বাস প্রশ্বাস নেয়। তিমি মাছ জলের ওপরে শ্বাস প্রশ্বাস নেয়। তিমি মাছ আর কি করে, ওশানে বাস করে। মাছও কোথায় বাস করে, ওশানেও বাস করে। এই হচ্ছে তাদের মধ্যে কমন জায়গাটা। তাহলে দুটো শ্রেণীকে একটা জায়গায় কমনলি আনতে গেলে সার্কেলের মাধ্যমে বুঝিয়ে কমনলি সেখানে বোঝানো হলো। এটাই হচ্ছে ভেন ডায়াগ্রাম। এরকম 10 ধরনের কন্ডিশন পাওয়া যায়। কোনো যুক্তির বৈধতা পরীক্ষা করতে গেলে 10 ধরনের কন্ডিশন পাওয়া যায়। সেই 10 ধরনের কন্ডিশন গুলো কি কি? 10 ধরনের কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন হচ্ছে, if all the items are of different groups then they will be shown by the diagram as given below. যদি দেখা যায়, মানে ভেন ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করতে হয় সেটা দেখো। ভেন ডায়াগ্রাম অঙ্কন করতে হয় কিরকম ভাবে? প্রথম কন্ডিশন হচ্ছে, যদি দেখা যায় যে বিভিন্ন আইটেম বিভিন্ন আলাদা আলাদা গ্রুপের মধ্যে যাচ্ছে, তখন চিত্র কিন্তু আলাদা আলাদাই হবে। যেমন কুকুর একটা শ্রেণী, গরু একটা শ্রেণী, হর্স একটা শ্রেণী।
এরা আলাদা 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 যদি ইয়েতে যায়, আইটেম বোঝায়, তখন আলাদা আলাদা চিত্রই হবে এদের ক্ষেত্রে। আর কি নেক্সট হচ্ছে কন্ডিশন 2। দেখো, these animals are of three different groups. There is no relation between them. Hence, they will be represented by three different circles. Dog, cow, horse. তিনটে আলাদা আলাদা শ্রেণীকে বোঝাচ্ছে। এখানে অ্যানিম্যালটা আমরা বলিনি, তিনটেই কিন্তু অ্যানিম্যাল, কিন্তু অ্যানিম্যাল যেহেতু বলিনি, শুধুমাত্র ডগ, কাউ, হর্স বলেছি, তার জন্য আলাদা আলাদা সার্কেল দিয়ে বোঝানো হলো। নেক্সট কন্ডিশন হচ্ছে, ইফ দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ রিলেটেড to the second word and the second word is related to the third word, then the representation will be shown by diagram as given below. Units, tens, hundreds. ইউনিট হচ্ছে, ইউনিট মানে একক। একক হচ্ছে কার আন্ডারে পড়ছে? একক দশের আন্ডারে, দশকের আন্ডারে পড়ছে। দশক কার আন্ডারে পড়ছে? দশক হান্ড্রেডের আন্ডারে পড়ছে। তাই ভেন ডায়াগ্রামটা কিন্তু এরকম হবে, বৃহৎ, অতি বৃহৎ, তারপর কম বৃহৎ, তারপর একদম ক্ষুদ্র। হান্ড্রেডের মধ্যে 10 পড়ছে, 10 এর মধ্যে ইউনিট পড়ছে। ইউনিট কিন্তু উভয় 10 এবং 100 দুটোর মধ্যেই পড়ছে। এইভাবে ভেন ডায়াগ্রাম অঙ্কন হলো। 3 নম্বর কন্ডিশন হচ্ছে, ইফ two different items are entirely related to the third item, they will be shown as below. যদি দুটো আলাদা আলাদা আইটেম বা আলাদা আলাদা বিষয় অন্য তৃতীয় একটি বিষয়ের মধ্যে সঙ্গে সম্পর্কিত হয়, তখন কিন্তু চিত্রটা এরকম হবে। যেমন দেখো, পেন একটা শ্রেণী, পেন্সিল একটা শ্রেণী, স্টেশনারি একটা শ্রেণী। পেন কিন্তু স্টেশনারি আন্ডারেই পড়ছে, পেন্সিলও কিন্তু স্টেশনারি আন্ডারেই পড়ছে। তাই স্টেশনারি যদি একটা ক্ষেত্র হয়, তার মধ্যে পেন আলাদা একটা ক্ষেত্র, পেন্সিল আলাদা একটা ক্ষেত্র। এইভাবে দেখো চিত্রটা অঙ্কন করা হয়েছে। 4 নম্বর কন্ডিশন কি, if there is some relation between two items and these two items are completely related to a third item, then they will be shown as given below. দুটো বিষয় যখন রিলেটেড থাকবে এবং সেই দুটো রিলেটেড বিষয় যখন পুরোপুরি অন্য একটি বিষয়ের সঙ্গে রিলেটেড, তখন চিত্রটা হবে এরকম, ওমেন, সিস্টার্স, মাদার্স। দেখো, সিস্টার্স কিন্তু ওমেন, আবার মাদার্সও কিন্তু ওমেন। তাই সিস্টার্স আর মাদার্স যদি ইন্টার রিলেটেড হয়, সিস্টার মাদার হতে পারে, আবার মাদার সিস্টার হতে পারে। নাম্বারটা একটু বলে দিন কোনটা? স্যার, 2 নাম্বারটা একটু বলুন প্লিজ। 2 নাম্বারটা। 2 নাম্বারটা হচ্ছে, দুটো আলাদা আলাদা শ্রেণী যদি সম্পূর্ণভাবে আরেকটি শ্রেণীর অন্তর্ভুক্ত হয়, তখন চিত্রটা হবে এরকম। পেন হচ্ছে স্টেশনারির মধ্যেই পড়ছে, পেন্সিলও কিন্তু স্টেশনারির মধ্যেই পড়ছে। তাই স্টেশনারিটা যদি একটা বড় ক্ষেত্র হয়, তার মধ্যে পেন একটি আলাদা শ্রেণী, পেন্সিল একটা আলাদা শ্রেণী। পেনের সাথে পেন্সিলের কোনো সম্বন্ধ নেই, আর পেন্সিলের সাথে পেনের কোনো সম্বন্ধ নেই। কিন্তু পেনের সাথে স্টেশনারি সম্বন্ধ আছে, পেন্সিলের সাথে স্টেশনারি সম্বন্ধ আছে। তাই চিত্রটা হয়ে গেল ঠিক এরকম, স্টেশনারি, তার আন্ডারে হচ্ছে পেন, পেন্সিল। ঠিক আছে, এরকম একটা হয়, বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে, দুটো বিষয়ের মধ্যে যখন কিছু মিল থাকে এবং সেই মিলিত দুটো বিষয় যখন সম্পূর্ণভাবে আরেকটি বিষয়ের সঙ্গে মিল লক্ষ্য করা যায়, তখন চিত্রটা হবে এরকম। দেখো, সিস্টার এবং মাদার দুজনেই কিন্তু ওমেন শ্রেণীর অন্তর্ভুক্ত। তাই ওমেনটাকে বৃহৎ শ্রেণী, তার মধ্যে সিস্টার্স এবং মাদার্স দুটো শ্রেণী ইন্টার রিলেটেড। ইন্টার রিলেটেড কেন? কারণ সাম মেন আর সিস্টার, সাম মাদার্স আর সিস্টার, সাম সিস্টার আর মাদার, কিছু কিছু সিস্টার মাদার হতে পারে, কিছু কিছু মাদার সিস্টার হতে পারে। তাই দুটো শ্রেণী কিন্তু ইন্টার রিলেটেড। কিন্তু মাদার্স এবং সিস্টার দুটো শ্রেণী কিন্তু ওমেন শ্রেণীর অন্তর্ভুক্ত। তাই এখানে এইভাবে চিত্রটা অঙ্কন করা হয়েছে। 5 নম্বর হচ্ছে, two items are related to a third item to some extent but not completely, and the first item, two items totally different. দুটো আইটেম, 3 নম্বর মানে দুটো বিষয়, দুটো শ্রেণী, দুটো শ্রেণী, দুটো বিষয় শ্রেণী তৃতীয় এক শ্রেণীর সঙ্গে কিছু কিছু বিষয়ে মিল লক্ষ্য করা যায়, কিন্তু
সেই দুটো বিষয় কিন্তু তৃতীয় যে আইটেম তার থেকে কিন্তু পুরোটাই আলাদা। কিরকম দেখো, স্টুডেন্টস বয়েজ এবং গার্লস, বয়েজরা কিন্তু স্টুডেন্ট বলতে আমরা বয়েজ অ্যান্ড গার্লসকেই বুঝি। বয়েজ কিন্তু আলাদা শ্রেণী, গার্লস কিন্তু আলাদা শ্রেণী। তাই স্টুডেন্টস যদি আমি মাঝখানে রাখি, সেই স্টুডেন্টের মধ্যে কিছু বয়েজও থাকবে, কিছু গার্লসও থাকবে। all boys are not students, some boys are students, some girls are students। তাই স্টুডেন্টটাকে মাঝখানে রেখে তার মধ্যে বয়েজ শ্রেণীর কিছু কিছু বয়েজ হচ্ছে স্টুডেন্ট, গার্লস শ্রেণীর কিছু গার্লস হচ্ছে স্টুডেন্ট। তাই এইভাবে চিত্রটা অঙ্কন করা হয়েছে। নেক্সট হচ্ছে all the three items are related to one another some extent, not completely। যদি এরকমটা হয় সেক্ষেত্রে চিত্রটা হবে এরকম, বয়েজ, স্টুডেন্টস, অ্যাথলেটস, বয়েজ, স্টুডেন্টস, অ্যাথলেটস। দেখো বলেছে all the three items are related to one another। প্রত্যেকটা আইটেম একে অপরের সঙ্গে যদি সম্পর্কিত হয় তখন চিত্রটা হবে এরকম, বয়েজ একটা শ্রেণী, স্টুডেন্টস একটা শ্রেণী, আর অ্যাথলেটস একটা শ্রেণী। এইভাবে চিত্রটা অঙ্কন করা হয়েছে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে two items are related to each other completely and the third item is entirely different from the first two। দুটো আইটেম কমপ্লিটলি একটার সঙ্গে সম্পর্কিত, কিন্তু থার্ড যে আইটেমটা সেটা সম্পূর্ণভাবেই প্রথম দুটো আইটেম থেকে আলাদা। যেমন লায়ন্স, কার্নিভোরাস এবং কাউস। এই লায়ন এবং কার্নিভোরাস, কাউস মাংসাশী, গরু তো আর মাংসাশী নয়, সিংহ হচ্ছে মাংসাশী। মাংসাশী শুধু যে সিংহ তা নয়, মাংসাশী কিন্তু বাঘকেও বলা হয়, কুকুরকেও বলা হয়। লায়ন শ্রেণীটা মাংসাশীর অন্তর্ভুক্ত, কিন্তু কাউস শ্রেণীটা কিন্তু নয়, কাউস পুরোপুরি আলাদা। এরকম ক্ষেত্রেও চিত্রটা এরকম ভাবে হয়। তারপর হচ্ছে the first item is completely related to the second and the third is partially related to the first and second items। প্রথম আইটেমটা হচ্ছে সম্পূর্ণভাবেই দ্বিতীয় আইটেম থেকে আইটেমের সঙ্গে রিলেটেড, এবং থার্ড যে আইটেমটা সেটা কিছুটা ফার্স্ট এবং কিছুটা সেকেন্ডের সাথে রিলেটেড। ডগস, অ্যানিমালস অ্যান্ড ফ্লেশ ইটার্স। ডগস, অ্যানিমালস, অ্যানিমাল শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে ডগ পুরোপুরি ভাবে। আর কার্নিভারাস অ্যানিমালস ছাড়া, কার্নিভারাস অ্যানিমালস তো সবাই অ্যানিমাল শ্রেণীর অন্তর্ভুক্ত, আবার তার মধ্যে ডগও কিছুটা পড়ে যাচ্ছে। তাই এটা চিত্রটা এইভাবে করা হয়েছে। ফার্স্ট আইটেম, number condition 9, first item is partially related to the second but the third is entirely different from the first two। প্রথম আইটেমটা আংশিকভাবে সেই দ্বিতীয়ের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু তৃতীয়টা সম্পূর্ণভাবে প্রথম দুটো থেকে আলাদা। যেমন ডগস আর ফ্লেশ ইটার্স দুটো পার্সিয়ালি রিলেটেড, সমস্ত ফ্লেশ ইটার্সরাই কিন্তু ডগ হয় না, বা সমস্ত ডগ কিন্তু ফ্লেশ ইটার হয় না। তাই দেখো পার্সিয়ালি রিলেটেড, কিন্তু গরু কিন্তু ফ্লেশ ইটারও নয় আবার কুকুরও নয়, তাই এটা আলাদাভাবে চিত্রিত করা হয়েছে। নেক্সট এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে the first item is wholly related to the second and the third item is partially related to the first items। প্রথম যে আইটেম সেটা সম্পূর্ণভাবেই দ্বিতীয়ের সাথে রিলেটেড, এবং তৃতীয় আইটেম যেটা সেটা আংশিকভাবে প্রথমটির সাথে রিলেটেড। দেখো মেলস, ফাদার্স এন্ড চিলড্রেন। মেল শ্রেণী কিন্তু ফাদার এবং চিলড্রেনের কিছুটা বোঝাচ্ছে। মেল যদি একটা সামগ্রিক শ্রেণী হয় তার মধ্যে সমস্ত ফাদারকে আমরা মেল বলতে পারি, কিন্তু চিলড্রেনের মধ্যে ছেলে মেয়ে বোঝায় তো, তাই ছেলে মেয়ে বলতে কিছু শ্রেণী মেল আর বাকি শ্রেণী মেয়ে। এইভাবে ভেন ডায়াগ্রাম অঙ্কন করতে হয়। কন্ডিশন গুলো দেখানো হলো। এই হচ্ছে আজকের বিষয়। স্যার বলছি 6 নাম্বারটা একটু বলবেন? 6 নাম্বারটা। হ্যাঁ, 6 নম্বরটা হচ্ছে যদি এরকমটা হয় যে all the three items are related to one another। দেখো বয়েজ শ্রেণী কিন্তু স্টুডেন্টও হয় আবার অ্যাথলেটসও হয়, স্টুডেন্টরা কিন্তু বয়েজও হয় আবার কিছু অ্যাথলেটসও আছে।
আবার অ্যাথলেট শ্রেণীও কিছু বয়েজও হতে পারে, কিছু স্টুডেন্ট হতে পারে। মানে বয়েজ শ্রেণী সবাই যে স্টুডেন্ট, সবাই যে অ্যাথলেট তা নয়। স্টুডেন্ট শ্রেণী সবাই যে বয়েজ, সবাই যে অ্যাথলেট তা নয়। অ্যাথলেটস যে সবাই বয়েজ, সবাই স্টুডেন্ট তা নয়। তাই তিনটে হচ্ছে ইন্টার রিলেটেড। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আর কিছু? বেশ, বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ স্যার, বোঝা গেছে। বেশ, আমরা এবার বাকি যেটা বাকি আছে সেটা পরের দিন আবার করবো। ওই ইন্ডিয়ানটা বাকি থাকলো, ইন্ডিয়ানটা পরের দিন হবে। ঠিক আছে তাহলে। কারো কোনো সমস্যা হলে আমাকে বলবে, আলাদা করে বলবে, অসুবিধা নেই। হ্যাঁ, হ্যালো? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, বলো। হ্যালো? কেউ কি কিছু বলছে? ঠিক আছে, আমরা আস্তে আস্তে ক্লাস লিভ করতে পারি, ক্লাস লিভ করা যেতে পারে।